যে মাঠ জমি, বলছে না ওরা ওপর থেকে অর্ডার এসে আপনার কিছু টাকা পাঠান। এইভাবে আমি ওনার টাকা পাঠাতে থাকি, 1.5 লাখ 2 লাখ এদের 10-12 লাখ টাকা এইভাবে ওনাকে দিই আমি। ভয় দেখিয়ে দিয়ে টাকা নিয়েছে। তারপর ওনাকে বলেছে তুমি, যেমন ওনাকে বলেছিল যে আমাকে দোকান দিতে হবে, আমাকে ওপর ফ্লোর দিয়ে দিতে হবে, 1 কোটি টাকা দিতে হবে বিভিন্নভাবে। তখন আমাদের কোনো জায়গায় কনভার্সন বা কোনো জায়গায় রেকর্ড করতে যাচ্ছে, বাধা দিচ্ছে, বিএমএফটার কাজ হবে না এখানে, প্রত্যেক ডিপার্টমেন্টে বিএমএফটার কাজ হবে না। তো তারপরে উনি বলতে আমাকে 1 কোটি টাকা দাও আর 5টা দোকান দাও আর 7টা মার্কেট দিয়ে দাও, দিলে আমি তোমার কাজ সব হয়ে যাবে। এইবার আজকে ওইটাকে ওনারা পুরো, যেহেতু উনি টাকা দিতে চান, উনি ওনার ক্ষমতা দেখিয়ে দিয়েছে কাউন্সিলর। উনি জোর করে মাটি তুলে নিয়ে প্রায় 50 লাখ টাকার মাটি তুলে নিয়ে চলে গেছে। আমরা করবো কি তাহলে, কী করবো? এখানে তো কোনো রাস্তাই নেই এখানে, আর আমরা তো মস্তান তো নয় দাদাগিরি করবো তো ওনার সঙ্গে। 12 তারিখে আমি ইনজাংশন করে দিলাম, কোর্ট একদম রেস্ট্রেনিং অর্ডার দিল যে ওখানে কোনো কিছু করা যাবে না। তখন 12 তারিখে অর্ডার দেওয়ার পর আমি আর 30 বছর প্র্যাকটিস করছি, আমি দেখিনি কোনো দিন কোর্টের অর্ডার থাকলে এইভাবে গায়ের জোরে করা। কিন্তু আমরা যেখানে যাচ্ছি কোনো রকম আমাদের সহযোগিতা পাই না, আর আমরা ওখানে গিয়ে রুখতে গেলে আমাদের ওরা মিথ্যা কেসে ফাঁসাবে। এখন বলছে কি ওরা যে একটু ঠান্ডা হতে দাও, ওদের এমন কেসে জড়াবো আমরা, ও বাপ করবে রাস্তায় এসে যাবে। 138 নম্বর ওয়ার্ডার শাসক দলের কাউন্সিলর, ওই কাউন্সিলর করছে আর ওই ওসিটাই করছে। রিট করা হাইকোর্ট আমাদের ফেভারে দিচ্ছে যে ওই যদি কোনো রকম যেমন আছে তেমন থাকবে, কোনো রকম যে কোর্টের যে আদেশ আছে সেই আদেশ মানতে হবে। তো সেই আদেশ ওরা মানলে না, আজ আমরা নিরুপায়, আমরা যাবো কোথায়? আমরা দিদিকে আর আমরা অভিষেক ব্যানার্জিকে বারবার আমরা রিকোয়েস্ট করছি যেন আমাদের বাঁচান, আমরা প্রচুর টাকা লোন নিয়েছি মার্কেট থেকে। 2 তারিখে কোর্ট করলো, ওই দিনই আমি ওনাকে আবার পিটিশন করলাম, স্যার আপনি ইনজাংশন অর্ডার দিলে পুলিশ জায়গায় এই দেখুন কাজ হচ্ছে। পুরো ছবি নিয়ে গিয়ে ওনাকে দেখালাম। উনি 2 তারিখে আবার পুলিশ যে ওসি আছে ওসিকে রাজাবাগান থানা প্রকাশ করে দিল। 138 নম্বরের ওয়ার্ডের কাউন্সিলর উনিই করছে মেনলি, আর ওই পুলিশ অফিসার তখন হাইকোর্ট অর্ডার দিল 8 তারিখে যে সিভিল কোর্ট অর্ডার মানতে হবে। এইবার ওনারা হাইকোর্ট অর্ডারও মানলো না, তারপরেও ওনারা কাজ করেছে। और इस वक्त आपको बता दें कि कोलकाता के वार्ड नंबर 138 में काउंसलर फरीदा परवीन पर गंभीर आरोप लगे हैं। जी हां, और ये आरोप बीएम एकता कंस्ट्रक्शन के ओनर दिलवर ठंडर ने लगाया है। उनका आरोप है कि उनके 22 कट्ठा जमीन पर स्थानीय काउंसलर फरीदा परवीन और उनके कार्यकर्ताओं की नजर है। बताया जा रहा है कि दिलवर ठंडर ने 22 कट्ठा जमीन खरीदी थी और उस पर कंस्ट्रक्शन का काम शुरू करने से पहले ही वार्ड की काउंसलर ने उनसे डिमांड कर दिया। दिलवर ठंडर ने बताया कि काउंसलर फरीदा परवीन ने उनसे 1 करोड़ रुपए की डिमांड की है। इसके अलावा 5 दुकान और 1 फ्लोर देने की भी बात कही गई है। बताते चले कि यह प्रॉपर्टी कोलकाता के वार्ड नंबर 138 स्थित राजा बागान पुलिस स्टेशन अंतर्गत डॉक्टर AK खान रोड पर कोलकाता 44 पर स्थित है। उन्होंने यह भी आरोप लगाया कि थाने के OC LT भूटिया ने इस मामले में काउंसलर के साथ है और कोई कार्रवाई नहीं कर रहे हैं। वहीं यह मामला अलीपुर सब डिवीजन कोर्ट में दर्ज है। मामले को कोर्ट में एडवोकेट तापस कुमार देख रहे हैं। इस दौरान दिलवर ठंडर और तापस कुमार ने क्या कुछ कहा है, आइए सुनते हैं। সমস্যা দেখুন, আমি 2020 সালের একটা জমিকে পারচেস করি, যেটা 50 বছর ধরে কেস চলছিল ওটা। আর 50 বছর কেস চলার পরে একটা ডিগ্রি হয়েছিল কোর্ট থেকে, যে ডিগ্রিতে আপনার জমিটা ডিগ্রি হয়েছিল কোর্ট থেকে, কোর্টের ডিগ্রি দিয়েছিল হাইকোর্ট থেকে। ডিগ্রি দেওয়ার পরে জমিটা কোর্ট থেকে ডিমার্কেশন করে দিয়েছিল যে এই জমিটা 250 থেকে 300 মালিকানা আছে এতে। এই জমিটা আমরা কিনি 2020 সালে 300 মালিকানার কাছ থেকে। কেনার পরে এই জমিটা আমরা প্ল্যান করছি, এই গত 1-1.5 বছর ধরে প্ল্যান করছি কীভাবে কাজ করা যায়। তো ফরিদা পারভিন 138 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি আমাদের বারবার ভয় দেখায়, আমাদের ভয় দেখিয়ে বলে যে এই তোমার জমিতে জেসিবি লাগিয়েছিস 6-8 মাস আগে থেকে, কিছু ওর থেকে রিপোর্ট এসছে, ওটা খুলতে হবে। বলি খুলবেন কেন? জমি তো 50 বছর ধরে ভরার জমি, যে মাঠ জমি। বলছে না ওরা ওর থেকে অর্ডার এসে আপনার কিছু টাকা পাঠান। এইভাবে আমি ওনার টাকা পাঠাতে থাকি, 1.5 লাখ 2 লাখ এদের 10-12 লাখ টাকা এইভাবে ওনাকে দিই আমি। তারপরে বলছে না এত গাড়ি চিপ পাঠান, এত গাড়ি রড পাঠান, এইভাবে ওনার পাঠাতে থাকি। আমরা করবো কি তাহলে, কী করবো? এখানে তো কোনো রাস্তাই নেই এখানে, আর আমরা তো মস্তান তো নয় দাদাগিরি করবো তো ওনার সঙ্গে। তো ভয়ে ভয়ে যায়, আমার বড় প্রজেক্ট হচ্ছে, যা কাজ সবাই খাচ্ছে খাক, খেয়ে কাজটা হয়ে গেলে সেটা ভালো। যখন আমি কনভার্সনে আমার জমি 50 বছর থেকে জমি ভরার জমি, কিন্তু হাইকোর্টের অর্ডার আছে জমি ডিভিশন করে দিয়েছে সবাইকে, পাট করে জমি। তাহলে আমার প্ল্যান করতে গেলে কনভার্সনে লাগে, তো কনভার্সেশন করতে যাচ্ছি, তখন আমাদের কোনো জায়গায় কনভার্সন বা কোনো জায়গায় রেকর্ড করতে যাচ্ছে, বাধা দিচ্ছে, বিএম একটার কাজ হবে না এখানে, প্রত্যেক ডিপার্টমেন্টে বিএম একটার কাজ হবে না। তো তারপরে উনি বললে আমাকে 1 কোটি টাকা দাও আর 5টা দোকান দাও আর 7টা মার্কেট দিয়ে দাও, দিলে আমি তোমার
কাজ সব হয়ে যাবে। এর আমি এত টাকা পাবো কী করে? ওনাকে আমি বললাম আপনি তাহলে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেন আমাকে, আমার পাকা অ্যাকাউন্ট। তো উনি ওনার অ্যাকাউন্ট নাম্বার দিতে গেলেন, তো ওনার একটা লোক আছে যে পিয়া আছে, সাজ্জাদ নাম তার, সে আমাকে বললো, তো ওনাকে বললেন যে দিদি আপ আমার অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে। সে তখন ওনার নাম্বারে অ্যাকাউন্ট নাম্বারটা ফরওয়ার্ড করে, আমি তখন ওখানে বসে আছি, ওনার বাড়িতে বসে আছি। তো ও অ্যাকাউন্ট নাম্বারটা আমার দিলেন, বললেন টাকা আস্তে আস্তে পাঠাবেন, একসাথে পাঠালে সমস্যা হবে, কিন্তু আমাকে টাকা তো নেই, দেবো কীভাবে? তো এবার যখন টাকা দিতে পারছি না, এবারে উনি আমার জমিতে জেসিবি লাগান। জেসিবি লাগাতে আমি বললাম আপনি ম্যাডাম আমার জমিতে জেসিবি লাগিয়েছেন কি কার অধিকারে? না আপনার জমিতে কেস হয়ে গেছে। কেস হয়ে গেছে, কিসের কারণে কেস হয়েছে? আমার কাগজ দেন কী হয়েছে? না কথা বলা যাবে না, বলছে 15 দিন পরে কথা বলবেন। এবার আমি ফোন করি, উনি ফোন কেটে দেন। তারপরে আমি কী করলাম, আমাদের অ্যাডভোকেট যিনি তাপস দিনটা, ওনাকে জানালাম এই ব্যাপার। তো উনি তখন আমাকে বললেন ঠিক আছে থানায় একটা চিঠি লিখে দিচ্ছি, জমা দেন। থানায় চিঠি জমা দিলাম। জমা দেওয়ার পরে শুনলো না, উনি 144 করলেন থানা থেকে। 144 করার পরে জমা দিলাম, সেটাও শুনলো না থানা। ইনজাংশন অর্ডার করে দিলেন উনি, যে কোনো কাজ কোনো রকম ভাইলেশন না কাজ কোনো রকম না করে, ইনজাংশন অর্ডারও মানলো না ওনারা। তারপর আমরা পুলিশ হেল্প করলাম, পুলিশ হেল্প মানলো না, পুলিশ শোকজ করলো নিয়ে ওসিকে, সেটাও মানলো না। লাস্টে আমরা হাইকোর্টে রিট করলাম, রিট করা হাইকোর্ট আমাদের ফেভারে দিচ্ছে যে ওই জমি কোনো রকম যেমন আছে তেমন থাকবে, কোনো রকম যে কোর্টে নিজে করেছে যে আদেশ আছে সেই আদেশ মানতে হবে। তো সেই আদেশ ওনা মানলো না। আজ আমরা নিরুপায়, আমরা যাবো কোথায়? আমরা দিদিকে আর আমাদের অভিষেক ব্যানার্জিকে বারবার আমরা রিকোয়েস্ট করছি যেন আমাদের বাঁচান। আমরা প্রচুর টাকা লোন নিয়েছি মার্কেট থেকে, প্রচুর টাকা লোন নিয়েছি মার্কেট থেকে, যার লোকেরা এখন টাকা চাইছে আমাদের বাড়িতে এসে যে আপনার জমিটা খুলে তো পুকুর করে দিয়েছে, তা আপনি আমাদের টাকা ফেরত দেন। আমার টাকা আমি দেবো কোথা থেকে? এই আমাদের সমস্যা। এই আপনার পুরো নাম? আমার নাম দিলবার ঠান্ডার, আর আমার যে কোম্পানি হচ্ছে বিএম একটা কনস্ট্রাকশন লিমিটেড কোম্পানির নাম। আমরা এই কোম্পানিতে নতুন কোম্পানি খুলেছি যে বড় বড় প্রজেক্ট করবো, কিছু বাংলারও ভালো হবে, মানুষের জব দেবো, চাকরি দেবো। একজন কাউন্সিলর এই ধরনের ইলিগাল কাজ করছে, আপনি কি তাকে সহযোগিতা করেছেন? টাকা দেবেন কেন আপনি বলেছেন? কিসের ভয়? ভয় বলতে দেখুন, কাউন্সিলর আজ যে হাইকোর্ট অর্ডার মানে না, যিনি আপনি বলছেন কিসের ভয়? যে কোনো কোর্টের আদেশ মানেন না, হাইকোর্ট অর্ডার মানেন না, তা আপনি বলছেন ভয় কিসের? আপনি উচ্চ প্রশাসনকে জানিয়েছেন? আমরা সিপিকে, ডিসিকে, দিদি বলো দিদি বলোকে ফোন করেছি, আমরা অভিষেক ব্যানার্জি বলো ওখানেও ফোন করেছি, চিঠি পাঠিয়েছি। কোনো ডিপার্টমেন্ট এমন ডিপার্টমেন্ট নেই আমরা তাকে জানাইনি। এবারে বললাম, এবারে বললো আমার কিছু করার নেই, আমাদের কথা শোনে না, আপনি কোর্টে যান। এমপিকে জানিয়েছেন? এমপিকে আমরা যা চিঠি করেছি, এমপিকে কল করেছি, যে অভিষেককে বলা একটা কল নাম্বার আছে, ওখানে কল করেছি। কিন্তু আমরা যেখানে যাচ্ছি কোনো রকম আমাদের সহযোগিতা পাই না। আর আমরা ওখানে গিয়ে রুখতে গেলে আমাদের ওরা মিথ্যে কেসে ভাসাবে। এখন বলছে কি ওরা যে একটু ঠান্ডা হতে দাও, ওদের এমন কেসে জড়াবো আমরা, ও বাপ করবে, রাস্তায় এসে যাবে। আপনাকে তো আপনার একটা মৃত্যু ভয়ের কাজ করছে শুনছি। আমার মৃত্যু ভয়, আমার বাবা বলছে বাড়ি আস না, কিন্তু আমরা যে মৃত্যু ভয় দেখাচ্ছে অবশ্যই, কিন্তু যে আমি যদি ভয় করি, আর যখন ইংরেজ ছিল আমাদের দেশে, ইংরেজ ছিল কেউ না কেউ দাঁড়িয়েছে, তো তবে আমার ভারত হয়েছে আজ। তা সবাই যদি এইভাবে চুপ করে থাকে, তো আমার জানটা নেবে, আর কি আর নেবেটা কি? তাহলে একটা লোকের যদি জান যায়, তা অনেক লোকের যদি সুবিধা হয়, সেটাই চাই, ভালো হোক সেটা। আর আপনি কি, যেহেতু এখানে একটা কর্পোরেশন রিলেটেড কাজ, মহানাগরিক ফিরহাদ হাকিমকে কিছু জানাবেন? আমি মেয়র সাহেবকেও আমি রিকোয়েস্ট করছি হাত জোড় করে, যে আমার সঙ্গে যে অন্যায় হচ্ছে একটু দেখুক, আর আমার কাগজগুলো দেখুক। উনি কাগজ না দেখলে আমাদের হাইকোর্ট থেকে 42 বছর ধরে ওই কেসে লড়াই ঝগড়া ভাঙা হয়ে লোকের সঙ্গে সেই জমিটা দিয়েছে, লোক ভাগ করে নিয়েছে বন্টনামা করে। সেই জমি হাইকোর্ট থেকে বলে দিয়েছে যে জমিটা ডিভাইডেশন 2 কাটা 1 কাটা করে দিয়েছে। মেয়র সাহেব জানেন না হয়তো, যে আমাদের কাউন্সিলর যেভাবে ওনাকে বুঝিয়েছেন উনি সেভাবে হয়তো ডিসিশন নিয়েছেন, কিন্তু মেয়র সাহেবকে আমার জানাবো কীভাবে? আর অ্যাডভোকেট তাপস কুমার দিন্দা, সিনিয়র পাবলিক প্রসিকিউটর, আলিপুর কোর্টে, এবং আমি আলিপুর বারের অডিটর, গার্ডেনডিজ অ্যাডভোকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। উনি বিভিন্ন সমস্যায় ওনার জমি টাকা নিয়েছে, ওনাকে ভয় দেখিয়েছে, এরকম অবস্থায় উনি আমাকে বলল যে এরকম আমার, থেকে আপনার ক্লায়েন্ট? উনি বলতে ওনার নাম দিলবার থান্দা, উনি বিএম একটা কনস্ট্রাকশন লিমিটেডের উনি ডাইরেক্টর। উনি আমাকে বলল যে স্যার এরকম ব্যাপার, আমাকে বারবার ভয় দেখিয়ে টাকা নিয়েছে, কাউন্সিলর হয় আপনি কি করবেন? আমি কেন করব না, টিএমসি লিগ্যাল সেল আমি করি দেখুন, কিন্তু আমাদের পার্টি মমতা ব্যানার্জি, বিমান ব্যানার্জি এরা সৎ লোক, প্রচুর উন্নয়ন হয়েছে, আমি মিথ্যা কথা বলবো না। আমিও টিএমসি লিগ্যাল সেল করি, আমি টিএমসি পার্টিরই লোক, উনিও টিএমসি পার্টির লোক, কিন্তু কাউন্সিলর বলে সে অন্যায় করবে? এইভাবেই টিএমসি পার্টিকে এত রাস্তাঘাট উন্নয়ন হয়েছে,
কিছু কিছু লোকের জন্যে। এখানে মেনলি যেটা হয়েছে 138 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং পুলিশ অফিসার এই করে একটি ভুটিয়া ওনার নাম। কাউন্সিলরকে ভুটিয়া, উনি এদের মধ্যে করে ওনাকে করেছে। ওনাকে প্রথমে ভয় দেখিয়েছিল, ভয় দেখিয়ে টাকা নিয়েছে। তারপর ওনাকে বলেছে তুমি, যেমন ওনাকে বলেছিল যে আমাকে দোকান দিতে হবে, আমাকে ওপর ফ্লোর দিয়ে দিতে হবে, 1 কোটি টাকা দিতে হবে, বিভিন্নভাবে উনি আপনার কাছে দ্বারস্থ হওয়াতে আমার আপনি কাছে কি দ্বারস্থ হয়। prosecution যখন আমার কাছে ফার্স্ট দ্বারস্থ হয়, আমি সঙ্গে সঙ্গে থানাকে ডিসিকে চিঠি করি, লিখিত কমপ্লেন করি। করে আমি 11/12/2023 আমি একটা 144 করে দিই। প্রথমে ওরা কিছু কনস্ট্রাকশনের জিনিস এনেছিল, এনে বলেছিল এখানে তুমি দেবে না টাকা, তোমার প্রপার্টিতে আমরা কনস্ট্রাকশন করবো। ইট বালি সিমেন্ট এনে রেখেছিল। তখন আমি 144 করি ফার্স্ট, করে 144 করে আমি তখন একটা নো কনস্ট্রাকশন উইল বি ডান বাই দ্য অপোজিট পার্টি বলে একটা অর্ডার করে দিয়েছিলাম। কিন্তু যেহেতু 144 অর্ডারটা জানেন পুলিশের উপর ডাইরেকশন থাকে, এবার পুলিশ যেহেতু ওদের সঙ্গে ইন কলিউশন পুলিশ ওরা করছে, তখন আমি দেখলাম এটা সিভিল নেচার, সিভিল ইনজাংশন না হলে রোকা যাবে না। 144টা করার পর আমি 12/12/2023 আমি 3rd সিভিল জাজ জুনিয়র ডিভিশন, এটা আমাদের জুডিসডিকশনে পড়ে রাজাবাগান থানা, ওখানে আমি একটা সিভিল ইনজাংশন করলাম। কোর্টকে বললাম স্যার এই জমির মালিক আমার ক্লায়েন্ট, কেন উনি 5th সিভিল জাজ সিনিয়র ডিভিশন থেকে একখানা পার্টিশন হয়ে গেছিলো 64/1971, একদম লিগালি প্রিলিমিনারি ডিগ্রি ফাইনাল ডিগ্রি হয়ে নকশা হয়ে যারা ডিভাইডেশন হয়ে গিয়ে যার প্রপার্টি উনি দলিল বলে 11টা দলিল বলে উনি ওই প্রপার্টিটা কেনার পর একদম 5th সিভিল জাজ সিনিয়র ডিভিশন 64/71 কেস নাম্বার, তাহলে উনি একদম ফ্রেশ একদম ফ্রেশ কিনেছে, কিনে আমার কাছে দিয়েছে। এবং আমি তো যখন উনি আমায় বললো, আমি বললাম সব কাগজ আমায় দেখান। অর্থাৎ কাউন্সিলরের এই কাজটা আপনি মেনে নিতে পারছেন না এবং অন্যায় হচ্ছে। একদম অন্যায়। ওনার সব কাগজ আমি দেখলাম প্রত্যেকটা জমি ওনার নামে মিউটেশন করে ফেলেছে বিএলআরওতে, এবং প্রত্যেকটা দাগে বাস্তু, ড্যাঙ্গা, পুকুর পাড়, দোকান ঘর এরকম সব লেখা আছে। লড়বেন আপনি কেসটা নিয়ে? লড়ছি তো আমি। একটা দাগে খালি 6 শতক জায়গা মাত্র, 26 কাঠা জায়গা নিয়ে মামলা করি। 6 শতক জায়গা মাত্র পুকুর বলে রেকর্ড আছে। কিন্তু আপনি দেখুন, আমি যখন দেখলাম 50 বছর ধরে ওখানে ফিজিক্যালি ওখানে সলিড হয়ে আছে। ওই যে 6 শতক জায়গা রিপোর্ট আছে তো, বিলার রিপোর্টে সব জায়গায় বাস্তু ডাঙ্গা অমুক আছে, আর মাত্র 6 শতক জায়গা যেটা তাহলে আপনার কাছে সবকিছুই একদম আপনি একবার দেখুন জায়গাটা পুরো একদম ড্যাঙ্গা জমি, যেটা এই দেখুন একটা অন্য ধরনের জায়গাটা, যে জায়গাটা ওরা আজকে পুকুর বানিয়েছে সলিড জায়গা, মানুষ দাঁড়িয়ে আছে দেখুন। 26 কাঠা জায়গা টোটাল রেকর্ডে কিন্তু সব পুকুর পাড়, ড্যাঙ্গা, বাস্তু, দোকান ঘর আছে। একটুখানি জায়গা 6 শতক জায়গা মাত্র পুকুর বলে বিএলআর রেকর্ড। কিন্তু ওটাও ফিজিক্যালি যদি দেখেন 50 বছর ধরে ওটা সলিড হয়ে আছে। উনি কনভারসেশনও দিয়েছেন। এইবার আজকে ওইটাকে ওনারা পুরো, যেহেতু উনি টাকা দিতে চাননি, ওনার ক্ষমতা দেখিয়ে দিয়েছে কাউন্সিলর। উনি জোর করে মাটি তুলে নিয়ে প্রায় 50 লাখ টাকার মাটি তুলে নিয়ে চলে গেছে। এবার উনি নিরীহ মানুষ, একজন বিজনেসম্যান রেপুটেড, উনি তো মারপিট করতে পারে না। আমি অর্ডার থাকা সত্ত্বেও হয়তো সেরকম স্ট্রং লোক হলে সে বাধা দিত। ওনা বলছে আমি বাধা দিলে, যেহেতু পুলিশ ইনকলিউশন করছে, উনি বাধা দিতে গেলে ওনাকে নানাভাবে ভয় দেখিয়ে যে ফাঁসাবো। তারপর ওনারা একটা আইনের প্রতি ছিল যে আইনে যখন অর্ডার আছে যা হবে কোর্টে হবে। 12 তারিখে আমি ইনজাংশন করে দিলাম। কোর্ট একদম রেস্ট্রেনিং অর্ডার দিল যে ওখানে কোনো কিছু করা যাবে না। তখন 12 তারিখে অর্ডার দেওয়ার পর আমি আর 30 বছর প্র্যাকটিস করছি, আমি দেখিনি কোনো দিন কোর্টের অর্ডার থাকলে এইভাবে গায়ের জোরে করে। আমি সিপিএমের রাজেও দেখেছি, তৃণমূলের রাজেও দেখছি। তৃণমূলের রাজে অন্য কোথাও হয় না, আমরা তৃণমূলের রাজে অনেক। আপনাকে কি কোনোভাবে ওরা প্রভাবিত করার চেষ্টা করেছে আপনি যেহেতু কেসটা নিয়ে? না, আমার একটা রেপুটেশন আছে, আমাকে কেটে ফেলে দিল। আমি সেটা সারা এলাকা জানে, কোর্টেও জানে আমি কীরকম লয়ার, পারবে না আমাকে ওরকম করতে, জানেই ওইটা ভয়। এইবার ওরা করলো কি, কোর্টের অর্ডার মানছে না। তখন 22 তারিখে 12 তারিখে অর্ডার করে দিলাম ইনজাংশন অর্ডার। থানার ওসিকে আমি আমার প্যাডে চিঠি লিখে জানালাম, সেই কপিটা আমি অর্ডারে দিলাম ওনাকে, যে দেখুন দিস ইজ ফর ইনফরমেশান বলে ওনাকে পুরো কপি সহ আমি জানিয়ে দিলাম যে কোর্টের এই অর্ডার আছে। উনি জানা সত্ত্বেও কিছু করছেন না। তখন 22 তারিখে আমি একটা কোর্টের কাছে আবার গেলাম, স্যার আপনার অর্ডার মানছে না, আপনি পুলিশকে ডাইরেকশান দিন। কোর্ট দেখে তো অবাক। কোর্ট আবার 22 তারিখে পুলিশকে ডাইরেকশান দিল যে যা আমি ইনজাংশন অর্ডার দিয়েছি আপনি দেখুন।
লার্নেট কোড অর্ডার দেওয়া সত্ত্বেও 22 তারিখে আমি আবার ওনাকে সঙ্গে সঙ্গে আমার প্যাডে চিঠি লিখে আবার আমি 22 তারিখে অর্ডারটা ওনাকে দিলাম। উনি 22 তারিখে অর্ডার নেওয়ার পরও আবার সাইলেন্ট, কোনো কাজ করছে না। তখন আমি আবার কোর্ট বন্ধ হয়ে গেল, উইন্টার ভ্যাকেশন। 2 তারিখে কোর্ট খুললো, ওই দিনই আমি ওনাকে আবার পিটিশন করলাম, স্যার আপনি ইনজাংশন অর্ডার দিলেন পুলিশ জায়গায়, এই দেখুন কাজ হচ্ছে। পুরো ছবি নিয়ে গিয়ে ওনাকে দেখালাম। উনি 2 তারিখে আবার পুলিশ যে ওসি আছে ওসিকে রাজাবাগান থানা শোকজ করে দিল যে কেন আপনি সুপিরিয়রকে জানাননি, কেন আপনার অর্ডার থাকা সত্ত্বেও এরা মাটি তুলে নিয়ে চলে যাচ্ছে। উনি শোকজ করলো ওনাকে। শোকজ করার পরও দেখছি কাজ হচ্ছে। তখন আর আমাদের উপায় নেই, তখন আমরা পুলিশ অ্যাকশন নিচ্ছে না বলে হাইকোর্টে গেলাম। হাইকোর্টে আমরা কোর্টকে বললাম, অনারেবল জাস্টিসকে জয় সেনগুপ্ত জয় সম্ভবত, ওনাকে আমরা বললাম স্যার দেখুন সিভিল কোর্টের অর্ডার আছে, ইনজাংশন অর্ডার, পুলিশ হেল্পের অর্ডার, শোকজ করেছি তাও কাজ হচ্ছে। তখন জয় সেনগুপ্তকে আমরা বলেছিলাম ডিসিকে অ্যাকশন দিন, তখন উনি স্টেটের ছিল, তাকে বললো কোনো কথা চলবে না, সিভিল কোর্টের যা অর্ডার আছে মানতে হবে পুলিশকে বলে উনি ডাইরেকশন। আমরা তখন বলেছিলাম স্যার ওরা মানবে না। তখন উনি জয় সেনগুপ্ত জানে যে কোর্টের অর্ডার মানবে না, বলছি দেখুন হাইকোর্টের অর্ডার আমাকে মানতেই হবে। অর্থাৎ শাসক দলের গাজোয়ারি 8 তারিখে শাসক দলের বললে ভুল বলা হচ্ছে, উনি তো শাসক 138 নম্বর ওয়ার্ডার শাসক দলের কাউন্সিলর, ওই কাউন্সিলর করছে আর ওই ওসিটাই করছে। সব জায়গায় আমি কেন বলতে যাব, শাসক দলে যথেষ্ট উন্নয়ন হচ্ছে, যথেষ্ট কাজ হচ্ছে। 138 নম্বরের ওয়ার্ডের কাউন্সিলর উনিই করছে মেনলি, আর ওই পুলিশ অফিসার। তখন হাইকোর্ট অর্ডার দিল 8 তারিখে যে সিভিল কোর্ট অর্ডার মানতে হবে। এইবার ওনারা হাইকোর্টে অর্ডারও মানলো না, তারপরেও ওনারা কাজ করেছে। প্রায় 50 লাখ টাকার মাটি তুলে নিয়ে চলে গেছে। ভাবুন একটা লোক ধার দেনা করে মামলা জমি কিনে মিউটেশন করে, সে একটা ব্যবসায়ী লোক, রেপুটেড ব্যবসায়ী, তার যদি এইভাবে মাল তুলে নিয়ে চলে, উনি বলে বেঁচে আছে, অন্য লোক হলে তো সুসাইড করে ফেলতো। এবার কোর্টের অর্ডার আপনি দেখুন, 4-4টে অর্ডার অলরেডি হয়ে গেছে। 12 তারিখে ইনজাংশন অর্ডার, 22 তারিখে পুলিশ হেল্পের অর্ডার, 2 তারিখে পুরো ওসিকে শোকজ করেছে, 8 তারিখে হাইকোর্ট অর্ডার দিয়ে দিয়েছে জয় সেনগুপ্ত। তারপরও 7-8 দিন ধরে কাজ করে গেছে। আমরা কন্টেম্পটেড নোটিশ পাঠিয়েছি, অনেক কিছু করেছি, কোর্টে অর্ডার মানছে না। যাবে কোথায়, একদিন তো আইনের ওপরে তো কেউ নেই। একদিন ওনাকে আমরা সমস্ত মেয়র সবাইকে চিঠি দিয়ে আমার প্যাডে দিয়েছি, সবাইকে চিঠি দিয়ে জানিয়েছি। এখন অসহায় অবস্থা উনি আছে, কিন্তু আমি ওনাকে বলেছি আমরা দেখে ছাড়বো, আপনি ঘাবড়াবেন না।